হ্যালো গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম। জুমেদ বনি, চিফ এডিটর ভার্চুয়াল জার্নাল বিডি.কম। আর রেডিয়েন্ট প্রেজেন্টস ইনসাইড স্টোরি নিয়ে আমি আবার একজন পলিটিক্যাল পারসন, একজন টিচার, যার সাথে কিছুক্ষণ একটা সেশন আলাপ করব। আমাদের সাথে আছেন সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন, প্রধান শিক্ষক, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়। আমার সম্পর্কে জামাই হচ্ছেন, তার পাশাপাশি স্যার হিসাবেই সম্বোধন করি, কারণ অনেক পরিচয় আছে ওনার। আমি একটু ইন্টু দিয়ে নিই। সভাপতি উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি, গাংনী, মেহেরপুর। সাধারণ সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন, মেহেরপুর জেলা। সাবেক সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি, মেহেরপুর জেলা। সাধারণ সম্পাদক ছাত্র সংসদ, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী। আর বর্তমানে বাংলাদেশের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তো ওভারঅল এই পরিচয় নিয়ে আমি থ্রো করছি আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো। আপনার অনেক পরিচয়, তারপরে কোন পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? প্রথমেই জার্নাল বিডিকে ধন্যবাদ যে এত সুন্দর আয়োজন করে আমাকে এই স্টুডিওতে নিয়ে আসার জন্য। আসলে তো মহান পেশা শিক্ষকতাই আর কি। আর যদি বলতে হয় তাহলে রাজনীতি সবার মধ্যে, তবে আমাদের সেই রাজনীতি, এখন সেই রাজনীতি নেই বলেই রাজনীতির পরিচয়টা দিতে আর মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। শিক্ষকই। আচ্ছা, তারপরেও তো কিছু রেসপন্সিবল আছে, দায়িত্ব নিয়ে আছেন মেহেরপুর জেলা এবং গাংনী উপজেলাতে। সেই জায়গা থেকে আপনার ওই অ্যাক্টিভিটিসটাও আমাদের দর্শকদের জন্য জানান। আমি যদিও ছাত্র রাজনীতি বাম করতাম, পরবর্তীতে একটা ডান সংগঠনের সাথে সংযুক্ত হয়েছিলাম। তারপরে নীতি নৈতিকতার সাথে মেলানোর জন্য একদম চুপচাপ বসে আছি, অবলোকন করি। কষ্ট হয় এ দেশের জন্য। যদি সেই গান গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দেশের যে মাগতর মুখার মলিন হলে আমি নয়ন জলে ভাসি। দেশটার মুখ হচ্ছে মলিন। তবে এটা সত্য যে 5ই আগস্টের পর কিছুটা হলেও মানুষ স্বস্তির মধ্যে আছে, সকলেই ভালোভাবে কাজ করতে পারছে। আমি সে কথাই যদি বলি, ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ যে দেশটির ভূমিকা ছিল এই দেশকে স্বাধীন করার, আমি কিন্তু পলিটিক্যাল প্রশ্নে একটু পরে যাইতাম। আপনার সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। আর বর্তমান আপনার এসএসসি এক্সাম যেহেতু চলছে, ওইটা নিয়ে শুরু করে আমি একটা সিরিয়াস প্রশ্নে যাইতাম। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু 10 মিনিট পরে যাই। সেটা হচ্ছে, এখন তো এসএসসি এক্সাম চলছে, তো আপনার আপনি একটা কেন্দ্রের দায়িত্বে আছেন, এবং আপনার স্কুলেও সম্ভবত লুৎফুন্নেসা হাই স্কুলে এসএসসি এক্সাম চলছে। তো ওভারঅল কেমন লাগছে স্টুডেন্ট এবং অভিভাবক, ওভারঅল এসএসসি এর পরিবেশটা কেমন? হ্যাঁ, মোটামুটি ভালো। এখন ছেলেরা তো, পরিবেশ তো এর আগে একেবারেই ছিল না, তবে এবারকার প্রশাসন এবং শিক্ষকরা বেশ কিছু আন্তরিক, ছেলেরাও একটু টেবিলমুখী হচ্ছে। আর আমরাও হোম ভিজিট করার ক্ষেত্রে বলা যেতে পারে ছেলেরা কিছুটা অগ্রগামী হয়েছে আর কি, বলা যেতে পারে। তবে প্রকৃত অর্থে যে ছাত্রের যে সংজ্ঞায়িত করতে হয় বা পড়ার টেবিলে যেটা থাকার কথা, আগেকার তুলনায় এখন অনেকটাই কম। এটা জাতির জন্য, আমাদের জন্য এটা দুঃখজনক। তবে আমরা যারা সুশীল সমাজে যারা রয়েছেন, বা আমরাও একটা অংশীদারিত্ব বটে, এবং প্রশাসন, রাষ্ট্রযন্ত্র যদি এগিয়ে আসে আগের জায়গায়, আমরা কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। এই অর্থে যদি যাই শিক্ষা, তাহলে মানটা ফিরবে। শিক্ষার মান আশা করা যাচ্ছে বেশ ভালো। আচ্ছা, আমি জুলাই আগস্ট আমি একটু নোট করছিলাম যে আপনার ইন্ট্রোডার সাথে সাথে কিভাবে কিছু প্রশ্ন স্ক্রিপ্ট রেডি করা যায়। তা আমার কাছে প্রশ্নের ভিতরে বেশ কিছু নোট করা আছে। তার ভিতরে বলছে যে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন আমাদের মেহেরপুর জেলা সহ সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকটা অনাথ বাচ্চার মতন, উইদাউট গার্জিয়ান। এখানে অ্যাডহক কমিটি আছে, তারা কতটুকু টেক কেয়ার নিতে পারছে গত 8 মাসে? খুব ভালো, ধন্যবাদ। এটা সুন্দর প্রশ্ন, এটা চলমান পরিস্থিতির জন্য একদম সময় যুগের কথা।
আসলে ছাত্র জুলাই আগস্টের কথা বললে কিছুটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও লেখাপড়ার যে বিষয়টা সেটা কিন্তু একটা দুঃখজনক। পতিত সরকারের যে কারিকুলামটা ছিল এটা আমাদের জন্য প্রযোজ্য ছিল না, এবং যেটা ইন্টারিম গভর্নমেন্ট যেটা করছে সেটা বলা যেতে পারে কিছুটা এর আগে যেটা বললাম ছেলে মেয়েরা টেবিলে লেখাপড়ার জন্য টেবিলমুখী হবে। তো এখন বাংলাদেশের যে বিধি 1977 সাল থেকে যে বিধিটা হলো ম্যানেজিং কমিটি, এরাই মূলত এই মাধ্যমিক কেন বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ মাদ্রাসাকে এটা পরিচালনা করে থাকে। তো অবশ্যই এটা চলমান জায়গায় যদি এটা থমকে দাঁড়ায়, ম্যানেজিং কমিটি নেই, তারপরে হলো চললো ইয়েনোকে দিয়ে, ইয়েনো মাথা ভারী হয়ে গেল, বোঝা হয়ে গেল, সবাইকে কিভাবে কন্ট্রোল করবে। তারপরে আবার একটু আসলো, তো এখন মোটামুটি অ্যাডহক কমিটি দিচ্ছে। আমরা কোনো মতে এটাকে দাঁড় করাচ্ছি আপাতত অ্যাডহক কমিটিকে দিয়ে, যেটা পূর্ণাঙ্গ কমিটি যেটা পারে সেটা কিন্তু অ্যাডহক কমিটি সেভাবে সার্ভাইভ করতে পারে না। তো সেক্ষেত্রে আস্তে আস্তে গার্ডিয়ানশিপ আসবে, এবং আমরাও ছাত্র শিক্ষক সমাজের এলিট শ্রেণীর পার্সন যারা আছে এলাকার লোকজনকে ডেকে ছেলে মেয়েদের যেমন হচ্ছে ইভটিজিং এর ক্ষেত্রে এই কাজগুলো আমরা করে যাচ্ছি সচেতনতা দেখতে, যারা ছাত্র গার্জিয়ান এবং শিক্ষক আমরা সবাই যেতে এটা উন্নয়ন লাভ করতে পারি। আচ্ছা, আমি এটা নোট করছিলাম যে মেহেরপুর জেলা একটা ছোট জেলা, এই ছোট জেলার আপনি অনেক বড় দায়িত্বে আছেন অনেক ক্ষেত্রে, কালচারাল প্রোগ্রামের সাংস্কৃতিক বিষয়ে, সাহিত্য এবং সাংস্কৃতিক শিক্ষা অনুরাগী হিসাবে, তারপরেও সুশীল সমাজে আছেন। তো এই এক একটা দায়িত্ব কেমন ভাবে সামলাচ্ছেন? অনেকটা রাজনৈতিক প্রভাব আছে কিনা এখানে? তা তো বটেই। তো আমি তো আর এক ধরনের ইতে পড়লাম আজকে আপনার যে প্রশ্ন, এভাবে আমিও প্রশ্নের সম্মুখীন হতাম যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট তারা 15-16 বছর চালিয়েছে, আর আমি গুরুত্বপূর্ণ অন্যান্য সংগঠন বা যাই বাদ দিই না কেন, যেহেতু আমি সুশাসনের যারা নাগরিকের মেহেরপুর জেলার দায়িত্বে, সেক্ষেত্রে তো আমাকে রিস্ক নিতেই হয়েছে অনেক ক্ষেত্রে, এবং আমাকে সত্য কথা বলার চেষ্টা করতে হয়েছে। এখনো অনেকেই বলে আমি সেই সময় দুঃসাহসের মতো কথা বলেছি, আর সাহস তো আছে, সাহস না পেলে কথা বলা যায় না। তবে হ্যাঁ, রাজনৈতিক প্রভাব তো থেকেই থাকে। অন্যায় করলে অন্যায় প্রতিবাদটা করতে হবে, যে যাকে কালোই বলতে হবে, যে ফর্সায় বলতে হবে। আর এখন সামলানোর কথা বলতে গেলে যেটা চলে, আমি যে শিক্ষক হিসাবে প্রধানের দায়িত্বে নিয়ম হচ্ছে সবার আগে যাওয়া এবং সবার পরে আসা, এবং দেখভাল করা, প্রশাসন দেখভাল করা, মন্ত্রণালয় দেখভাল করা, সবকিছু দেখা লাগে। সাংস্কৃতিক প্রোগ্রামটা মূলত মানে অন্যান্য জাতীয় দিবসকে কেন্দ্র করে হয়, এবং সেটা হয় কর্মদিবসের শেষের দিকে বা আগে, এগুলো হয় না। তবে দায়িত্বশীলতার সঙ্গে যদি কাজ করতে হয় আর সেই চিন্তা ভাবনা যদি থাকে, ইচ্ছা থাকলে উপায় যে কথা বলা যায়, সব কাজগুলোই করা যায়, এবং সেগুলো করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায়, আপনাদের দয়, এবং এটা করেই যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি অনেক ব্যস্ততার ভিতরে সময় দিয়েছেন, কারণ এখন আমাদের গাংনী উপজেলার ইউনিয়ন লেভেলে বিএনপির কমিটি চলছে। তারপরেও আমি পলিটিক্যাল প্রশ্নে একটু সিরিয়াস প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কেমন অবজার্ভ করলেন? কারণ প্রায় মাস 2 হতে চললো এই আহ্বায়ক কমিটা। জনাব জাভেদ মাসুদ মিল্টন বিএনপির উনি আহ্বায়ক আছেন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিনিয়র নেতাদের ভিতর রাখা হয়েছে সাবেক এমপি মাসুদ অরুণ এবং সাবেক এমপি আমজাদ হোসেন। তো ওভারঅল কেমন দেখছেন বিএনপি রাজনীতিটা? কারণ জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আমরা ড্রাইভিং সিটে দেখছি যে বিএনপি, এবং অপোজিশন হিসাবে জামাত ইসলামকে দেখা হচ্ছে। তো আপনার জায়গা থেকে অ্যাজ এ সুশীল সমাজের রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে, এটাও একটা খুব কি বলবো, কঠিন প্রশ্ন না মজার প্রশ্ন বলবো। টিচারদেরকে সন্দেহে যেটা করছে, যেটা আপনি বলছেন যে হলো ড্রাইভিং সিটে মূলত বিএনপি, কিন্তু বিএনপি এই জুলাই অভ্যুত্থানের পর, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর মানুষ যেটা আশা করেছিল সেখানটা কিছুটা আশাহত হয়েছে। কেমন কেমন আশা হলো? যেখানে রাজনৈতিক বিশৃঙ্খলা, যেটা আর কিছু কথা আছে ভিতরে, এটা নাই বা বললাম, এটা বুঝতে হবে আর কি। আর অপোজিশন হিসাবে যেটা জামাত ইসলাম, তারা একটা সুসংগঠিত ব্যাপার,
তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, তাদের নিয়ম নীতি একটা আলাদা, যেটা বিএনপির সাথে মিলবে না। তারপরেও জাভেদ মাসুদ মিল্টন একটা ফ্রেশ ক্লিন ইমেজের মানুষ। হ্যাঁ, এখানে মাসুদুর রহমান রয়েছে, আমজাদ হোসেন আছে, আরো অনেক নেতাই আছে। তো এখানে বড় দল তো একটা বিভাজন থাকবে, পক্ষে বিপক্ষে থাকবে। তারপরেও আমি যেটা বলছি, যেভাবে হওয়ার কথা, অনেকদিন পর 15-16 বছর পর ক্ষমতার বাইরে ছিল, তারা এখানে আসার পর কমিটি সেটআপ দিয়ে, দুঃখিত, তারা উচিত ছিল কি যে একসঙ্গে কাজ করার, তাহলে দেশের জনগণের একটু স্বস্তি পেতে দিচ্ছে, এরা ক্ষমতায় গেলে আমরা অনেক কিছু ভালো কিছু আশা করতে পারি। তারপরে বলবো কি যে বড় দলে এটা থাকবে, বিভক্তি থাকবে। আশা করা যায় এই বিভক্তিটা কাটিয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আর জামাত ইসলাম অপোজিশন বলছি না, এটা সত্য কথা যদি বলতে হয়, এখনো অনেক সময় বাকি। দিল্লি বহু দূর, এখনো অবজারভেশন করি, এখনই সমস্ত কিছু বলা যাবে না, এইটা ভালো এইটা মন্দ, আর আরেকটু আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, 8 মাস কি খুব বেশি সময় হলো ইন্টারিম গভর্নমেন্টের চলমান সংস্কার কাজগুলো? আসলে আপনার প্রশ্নগুলি খুবই কি দূরদর্শী প্রশ্ন। আসলে ইন্টারিম গভর্নমেন্ট যদি সঠিকভাবে হতো, তাহলে বার তো 3 মাস বা 4 মাস 6 মাসের মধ্যে নির্বাচন হতো। কিন্তু এটাকে আমরা তো এটা বিপ্লবী সরকারও না, আবার অন্তর্বর্তী সরকারও না, কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি। এই গভর্নমেন্টের নাম অন্য কিছু হওয়া উচিত ছিল। কি হওয়া উচিত ছিল না ফ্রাঙ্কলি আপনি আমার জন্য শুধু না, শুধু যারা দর্শক আছে একটু ডিপ্লোম্যাটিক টাইপ, হ্যাঁ, একটা এইটা নিয়ে আলাদা একটা গভর্নমেন্ট হওয়ার দরকার ছিল, যেটা সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্ট থাকবে, এরকম এটা থাকা উচিত ছিল হয়ে, এবং প্রত্যেকের ভুল স্বীকার করে বা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যেমন দেখছি আমাদের দেশের চেয়ে অনেক কমা দেশ যারা যুদ্ধ বিগ্রহ পরে স্বাধীন হয়েছে, আমাদের থেকে এগিয়ে গেছে। কিন্তু আমি যখন সুশীল সমাজ বলি আর সুশাসনের নাগরিক এইটাই বলি, এটা কিন্তু আমার একটাই কষ্ট আর একটি আমার বচন। আমি যেখানেই যাই আমার প্রধান এজেন্ডা হচ্ছে এটা, রাজনীতিবিদদের দুর্নীতিমুক্ত হতে হবে। এবং রাজনীতিবিদদের দুর্নীতিমুক্ত হলেই সে দেশ তরতর করে বেরিয়ে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য আমি প্রথমেই বলি, এই যে এসপি ডিসি আমলা যারা ঘুষখোর হচ্ছে, দুর্নীতিবাজ হচ্ছে, এটা আমি কিছু মনে করি না। নেতৃত্ব ঠিক, সব ঠিক। আমার একটি চাও, আমি যখনই যাই, যে অবস্থায় যাই, আমি সুশাসনের জন্য নাগরিক পক্ষ থেকে প্রথম এজেন্ডাই আমার হচ্ছে একটাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক জনাব বদিউল আলম মজুমদার সংস্কার কমিশনে হ্যাঁ আমি করছেন, আমিও আমার কাছে চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনদের কি কি করা দরকার, আমিও বলেছি। তার মধ্যে কয়েকটা কথা বলি। ব্যবসায়িকদের এই রাজনীতি করার কোনো প্রয়োজন নেই, বিজনেসম্যান ব্যবসা করবে, তাদের জন্য একজন প্রতিনিধি থাকতে পারে, এটা সত্য। আরেকটি কথা হচ্ছে যে এই যে নির্বাচনী ব্যয়, এর জন্য নতুন একটা সিস্টেম, একটা ডিপ্লোম্যাটিক সিস্টেম তৈরি করতে হবে। যেমন একই মঞ্চে বক্তৃতা দেওয়া, পরবর্তী আর কেউ বাইরে কোনো ক্যাম্পেইন বা প্রচারণা করতেই পারবে না, এক মঞ্চে সব খরচ হবে এরকম। এবং সরকারের একটা দায়বদ্ধতা থাকবে, সেটি হচ্ছে অবশ্যই, মানে যদি আমরা সেই জায়গায় যাই, তাহলে অবশ্যই সাধারণ নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে তার জন্য প্রাথমিক ওয়ার্নিং থাকতে হবে। যেমন আমরা দেখলাম কিছুদিন আগে মালদ্বীপে 50% ভোট কাস্ট না হওয়ার কারণে ওটা ডিজলভ করে দিয়েছে, আবার 50% পার হওয়ার পর আবার সেই গভর্নমেন্টটা টিকেছে। এরকম একটা বাধ্যতামূলক থাকার দরকার, না হলে সেখানে থাকে না। আজকে আমাদের দেশে কি হলো, 7% 8% ভোট হয়ে গেল, গণতন্ত্র ঠিক হয়ে গেল, এটা ঠিক নয়। তো সেক্ষেত্রে আমরা আশা করবো কি যে গণতন্ত্রকে যদি অব্যাহত রাখতে হয়, অবশ্যই নিয়ম মাফিক ভাবে। এটা কি আপনি যেহেতু বলছেন যে গণতান্ত্রিক পদ্ধতি চলমান রাখার জন্য ভোটার অধিকার প্রয়োজন, সাথে সাথে কি পার্টিসিপেটলি নির্বাচন, দলগুলো রাজনৈতিক দলগুলো সব একসাথে হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে? আমাদের সেটাই বললাম, সেটাই হওয়া উচিত। তাহলে বাংলাদেশে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসছে, অনেক বেশ আন্দোলনও হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন, ব্যাখ্যা করবেন? একটা প্রথমে যদি আমি বলি,
এই যে আওয়ামী লীগের একটা ঐতিহ্যবাহী দল, স্বাধীনতার ক্ষেত্রে তাদের বড় অবদান। ভূমিকা, বড় অবদান, অনস্বীকার্য। কিন্তু খুব কষ্টের ব্যাপার, আমি জানি, অনেকেই জানে, সবাই জানে যে আওয়ামী লীগ উন্নয়ন করেছে, কথা সত্য। কিন্তু বিভিন্ন প্রজেক্ট করেছে, উন্নয়ন করেছে, টাকা দুর্নীতি হয়েছে, ঘুষ খেয়েছে, টাকা পাচার হয়েছে, কথা সত্য। এটাও কিন্তু হেডেক নাই ব্যক্তিগতভাবে, সামগ্রিকভাবে অবশ্যই হেডেক, কিন্তু আমি ব্যক্তিগত যেটা প্রশ্ন করেছিলাম সেক্ষেত্রে আমি বলবো ছাত্র জনতা যে অভ্যুত্থান, মানে রক্তের উপরে কোনো বিশ্বের এমন কোনো ইতিহাস নেই যে সেই সরকার ক্ষমতায় থাকাকালীন ছাত্র, শিক্ষক, জনতাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা। এবং এটা একটা যে গণহত্যা এবং আন্তর্জাতিক অপরাধ। হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ। এবং আমি সত্যি কথা বলছি, জেনারেল বিডি সহ অন্য যারা দর্শক আছেন, আমি যে শিক্ষক হিসাবে আমি বলেছি না প্রথমে শিক্ষকটা আমার প্রধান, আমি সত্যি, আমি এখনো রক্তক্ষরণ হচ্ছে। আমি 4 দিন 4 রাত আমি ঘুমাতে পারিনি, শুধু ছাত্র হত্যার কারণে। এই ছেলেগুলো কি হলো, ভাবা যায় না। এই প্রশ্নটা করলে আমি খুবই ব্যথিত হই, মর্মাহত হই। হ্যাঁ, এটা কখনো মানা যায় না। আমি বললাম তো, ওই যে এখনো মানা যায় না। তখন এই প্রশ্নে যখন কেউ তোলে এই যে এই দলটিকে নিষিদ্ধ করার কথা, শুনলেই খারাপ লাগে যে দলটি দেশের জন্য অনেক কিছু করেছে। কিন্তু এখন ভেবে দেখার বিষয়, যারা রাজনীতি পরিচালনা করেন, ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা বিষয়টা ভেবে দেখবে। তবে একটি ক্লু থাকতে পারে, আওয়ামী লীগ যদি ক্ষমতা, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসে, সেটাই কথা বলছি, সেই কথাই বলছি যে তারা যে খারাপ কাজটি করেছে তার জন্য তার অনুতপ্ত হওয়া এবং ভালোভাবে ফিরে এসে যদি অঙ্গীকার, ভালোভাবে বলতে মানে আওয়ামী লীগের মানে শেখ পরিবারকে মাইনাস করা হচ্ছে, এটা একটা পয়েন্ট। আর শুধু শেখ পরিবার কেন আওয়ামী লীগ কিনা এটা আমার জানা নেই, যেহেতু এখনো স্পেসিফিকেশন কোনো কিছু হয় নাই, এখনো শেখ পরিবারকে মাইনাস করা হয় না, এই কথা আমি স্বীকার করি না। এই জন্যই করি না, শেখ হাসিনা পাশের দেশে হোক আর যেখান থেকে হোক, যে বিবৃতিটা দেয় গ্রাসরুট থেকে আওয়ামী লীগের লোকজন সেটা প্রভাবিত হয়ে অনেক কাজ করতে গিয়ে আবার ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমি তারা যে মাইনাস, এ কথা আমি বলছি না। এখন তাদের কৃতকর্মের জন্য তারা যদি ক্ষমা প্রার্থনা করে জাতির কাছে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে জাতিসংঘের বিচারটা গেছে, এটা বিচারিক প্রক্রিয়ায় ওনার যদি বিচার হয় সেটা আলাদা একটা বিষয়। এবং তারপরে যদি বিচার প্রক্রিয়াটা একটু আলাদা জিনিস, এবং দল পার্টিসিপেশন আলাদা, রাজনীতিতে আসাটা শুধু যে শেখ পরিবারে হবে এমন কোনো কথা না। রাইট। আচ্ছা, আমি আওয়ামী লীগের প্রসঙ্গটা পরে নিয়ে আসতাম, বিএনপিটা আগে নিয়ে আসতাম, যে আপনি বিএনপি কে কিভাবে দেখছেন ওইটা পেলাম। আরেকটা বিষয়, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে লন্ডনে এখন চিকিৎসাধীন আছেন, এই দাবিটা অনেক আগে থেকে উঠছিল। তারেক রহমান স্টিল 8 মাস হতে চললো এই ইন্টারিম গভর্নমেন্ট, এখনো দেশে আসছে না। উনি লন্ডন থেকে ভার্চুয়ালি প্রতিটা জেলা উপজেলায় কর্মশালা করছেন 31 দফা নিয়ে, এবং উনি ওয়ার্কশপ করছে। তো তারেক জিয়া লিডারশিপটাকে আপনি কেমন দেখছেন? কারণ আপনি অনেক রাজনীতির বোদ্ধা একজন মানুষ হিসেবে। আসলে আমাদের দেশে কিন্তু একজন ইয়াং লিডার দরকার, একদিনে তো দেশটাকে কন্টিনিউ করা। ধন্যবাদ। একদিনে তো মানুষ ম্যাচিউর হয় না, তবে আমার দেশে তারেক রহমান আগের চেয়ে অনেক ম্যাচিউরড, এবং তার নেতৃত্ব এখন মোটামুটি ভালোই লাগে। হ্যাঁ, ইয়াং নেতৃত্ব দরকার, সে যে কোনো দলেরই হোক না কেন। তবে তারেক রহমানের যে এখনকার যে বক্তৃতা বা দূরদর্শিতা আমার কাছে ভালো লাগে এই কথা সত্য, কিন্তু বাস্তবায়ন না হলে তো ভালো লাগবে না। আমরা চাই রাজনীতির মাঠে আসতে হবে, শুধু এসি রুমের ভিতরে হট চেয়ারে বসে দুইটা কথা বলা ভালো মন্দ এটা না। তারপরে সে দেখভালটা তার আগের তুলনায় অনেকখানি ভালো। এখন দেশে ফেরা না ফেরার বিষয়ে একটা বিষয় আছে, সেটা ইন্টারিম গভর্নমেন্ট বা ওই দলের মধ্যে কোনো মানে কি বলবো গোপনীয়তা কোনো ব্যাপার থাকতে পারে, সেটা তো আমরা এখনো জানবো না। তো এর আগে তো বলেছি যে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট সম্পর্কে যদি বুঝতে হয় আমাদের আরো একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমি তারেক জিয়ার লিডারশিপটা একটু একপাশে রেখে জামাত ইসলাম সম্পর্কে আলাপ করছিলাম, যে ওয়েল অর্গানাইজড, ওদের একটা ভিশন নিয়ে আছে 2041 পর্যন্ত। সাথে সাথে এটা একটু বলতে চাই যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সারা বাংলাদেশ কিন্তু চষে বেড়ালেন, এবং উনি বাইরের দেশেও
অনেক বেশি জামাত ইসলামের দাওয়াতি কার্যক্রমটা ত্বরান্বিত করার জন্য একটু বাইরে ঘোরাফেরা করছেন, দেশের বাইরে যায় ফান্ডিং এর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে যাচ্ছেন। তো জামাত ইসলাম কি মনে হচ্ছে আপনার যে যদি আওয়ামী লীগ পার্টিসিপেটলি নির্বাচনে না আসে বা আসতে না দেওয়া হয়, বিএনপি কে আমরা ফার্স্ট ড্রাইভিং মোডে দেখছি এবং অপোজিশনে জামাত ইসলামকে দেখছি, এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমি বললাম না যে টাইম উইল সে। নিঃসন্দেহে জামাত ইসলাম ওয়েল অর্গানাইজড পার্টি, তাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বিএনপিও নিজেকে সাজানোর জন্য মাঠে যাচ্ছে। সেক্ষেত্রে দেখি না আর কিছুদিন যাক, তবে নিঃসন্দেহে বিএনপি দল গুছাচ্ছে আর জামাত ইসলাম তাদের সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর আওয়ামী লীগের যে বিষয়টি এর আগে বলেছি আর বলার দরকার আছে বলে মনে করি না। তো এখানেই শেষ করবো। না, আমি আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 5ই আগস্ট জুলাই আগস্ট অভ্যুত্থানের পর নতুন ছাত্রদের রক্তের উপর দাঁড়ানো বাংলাদেশ 24-এর। তো এই ছাত্ররা যারা গুটি কয়েক সমন্বয়ক ছিল, ওরা পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার প্যানেলে ছিল। একজন নাহিদ ইসলাম শেষ রিজাইন দিয়ে আসার পরে নতুন একটা রাজনৈতিক দল গঠন করলো, এনসিপি। এই এনসিপি তরুণদের একটা টোটাল বাংলাদেশে ওদের একটা বড় ভূমিকা পালন করছে ছাত্ররা, যারা নিউ ভোটার এবার। তো ছাত্রদের এই দলটাকে কেমন দেখছেন আপনি? কি আশা রাখছেন তাদের উপর? আচ্ছা, ওভারঅল আমি ওভারঅল বললাম, কিন্তু মেহেরপুর জেলায় অ্যাডভোকেট শাকিল আহমেদ, উনি এনসিপির জেলার একটা, আমি তার সাথে আমার পরিচয় নাই, তবে আমি এই কথাটা বলার আগে আমি একটু ব্যাকে যেতে চাই। সেটি হচ্ছে গণতন্ত্র দেশের মধ্যে ভারত একটা অন্যতম। হ্যাঁ, যদিও সেখানে মোদী সরকারের দুর্নাম রয়েছে। তো ওখানে আদ আদমি পার্টি যে কেজরিওয়াল যাদের নেতা, অরবিন্দ কেজরিওয়াল, আমাদের মাত্র 2.5 বছরের একটা লড়াই সংগ্রাম করলো দুর্নীতির বিরুদ্ধে, কিচ্ছু না। আন্না হাজারের পরে হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তারা কিন্তু ক্ষমতা দখল করে ফেললো এবং যেটা প্রাণ, যেটাকে দিল্লির প্রাণ যেটাকে বলে নয়াদিল্লি, সেই প্রদেশটাই তাদের নিয়ন্ত্রণে এনে ফেললো এবং সারা বিশ্বে বিশাল ব্যাপার হয়ে গেল। আরে এটা তো বিশাল ব্যাপার। দুর্নীতি, আমি এর আগেও বলছি, আমি আমার ব্যক্তিগত কথা, আমি দুর্নীতির মধ্যে তো আমি ওইটার কাছে সে দলটা দাঁড়াই গেল। এখন আমাদের বাংলাদেশে রক্ত ঝরিয়ে যে ছেলেরা প্রাণ দিয়ে দাঁড়িয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হলো, তারা একটা দল গঠন করেছে, এরা যদি সেইভাবে এগিয়ে যেতে পারে এবং যেটা কন্ট্রিবিউশন থাকে সমাজের সাথে, তারা নিঃসন্দেহে ভালো কিছু করবে। তারপরেও কিছু কথা কানে শুনতে পাচ্ছি, এই যে তদবির নিয়ে ব্যস্ত এবং তারা নাকি রোড শো করছে, হেলিকপ্টারে, এটাও তো বেমানান, এবং গাড়ি বহর নিয়ে এলাকায় যাচ্ছে। কোথায় পেলো টাকার উৎস কোথায়? এবং তাদের পার্টি সেন্টার রূপায়ণ টাওয়ারে। তাহলে আমি যেটা বলবো সেটা সত্য কথা আমাকে বলতে হবে। তাহলে তাদেরকে দিয়ে কি আশা করতে পারে? আমরা গত ইফতার দেখলাম শাকিল আহমেদ শাকিল সে ইফতার পার্টি করলো এবং ওখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রশ্ন তুললো। এটা কি খুব বেশি টু মাচ হচ্ছে? খুব বেশি? হ্যাঁ, আমার মনে হয় কি যে তারা তো সেই জায়গায় এখনো যেতে পারেনি। যদি যেতে হয় এদের জন্য অনেক কাজ করতে হবে, গাড়ি বহর দিয়ে হবে না। মানে এখনো বাংলাদেশে 35 থেকে 40% আওয়ামী লীগের ভোট। যদি অপোজিশন ঈদের আগে, রোজার আগে নির্বাচন চাচ্ছে জামাত ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিচ্ছেন যে 2026-এর মাঝামাঝি জুনের বরাবর নির্বাচন আশা করতে পারি আমরা, শেষের দিকে হতে পারে। তো এই জায়গা থেকে কি, যেহেতু আওয়ামী লীগ যদি না আসে, ওই জায়গায় 35 থেকে 40% ভোটটা কিভাবে ক্যাপচার করা যাবে বা যাবে না? এখানে তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন। তবে যদি নিষিদ্ধ হবে না, হয়তো আমার আইডিয়ার কথা বলছি, তাদের একসময় পার্টিসিপেশনে যাবে। গত 16টা বছর ওদের যে আমল নামা, সেটা তো অবশ্যই একটা মাইনাসে থাকার কথা। এবং 16 বছর পর বিএনপি জামাত ফিরে আসছে, 16 বছর একদিনও তো লাগতে পারে আওয়ামী লীগের, এমনও অনেক ক্ষেত্রে বলা হচ্ছে। হ্যাঁ, পারে। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, অনেক ইতিহাস আছে, ভাঙ্গড় আছে,
আহ, উচ্চাঙ্গনে উঠেছে, আবার নিম্নাঙ্গে শেষ হয়েছে। হুম। অনেক কিছু আছে, যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে এটা মোটেও আশা করা যায়নি। যাই হোক, হুম। এখন হঠাৎ এনসিপির প্রশ্নে যেটা হচ্ছে যে তারা এত তাদের- ফাইন্যান্স কোত্থেকে পাচ্ছে? ফিনান্সটা পাচ্ছে না, এটা তো প্রশ্ন। এত তাড়াতাড়ি যে তারা ইস্টাবলিশমেন্টে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। আর হয় ওরা যদি তাদের জন্য অনেক কাজ করতে হবে, জনগণের সাথে আরো কন্ট্রিবিউশনে যেতে হবে, রুট লেভেলে যেতে যেতে হবে। হবে। আচ্ছা, সম্ভব নয়। আমি বেশিক্ষণ আর সময় নেব না, কারণ আপনি অনেক ব্যস্ত মানুষ। আমাদের ইনসাইড স্টোরিতে পলিটিক্যাল বিষয়, আপনার প্রফেশন এক সাইডে রেখে একটু শেষের দিকে আসলাম। আপনার ফ্যামিলির কি অবস্থা বলেন? আমি যতটুকু জানি বড় ভাইয়া ইউরোপে আছেন, এবং ঝিলিক আমাদের ছোট আপু ও একটা দেশে আছেন। তো ওভারঅল ফ্যামিলি নিয়ে একটু আমাদের সামনে বলা। আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার 3টা ছেলে মেয়ে। বড় ছেলে তো স্কটল্যান্ডে আছে, বোমা ওখানে আছে। এই পোল্যান্ড, ওটাকে পুলিশ বলা হয়। পুলিশ বলা, হ্যাঁ হ্যাঁ, পল্লব তো ভাই। তো সে আমার বড় ছেলে, তো এটা ওখানে ব্যাংক কর্মকর্তা, বোমাও ব্যাংক কর্মকর্তা, এবং তারা বাড়িও কিনেছে একটা। আর মেয়ে নরওয়ে থাকে, জামাই আমার মেয়েও তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। জামাই হচ্ছে কি ইঞ্জিনিয়ার বলে, ডাটাবেজ ইঞ্জিনিয়ার সেখানে আইটি সেক্টরে সফটওয়্যার। এবং তার একটা পুত্র সন্তান হয়েছে। আর ছোট ছেলেটা, যেটা আল্লাহর অশেষ রহমত, আপনার কাছে সে আছে এবং সে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আমরা তো সকলেই সুখী আলহামদুলিল্লাহ। এমনকি আপনিও জানেন এবং অনেকেই জানে, আমাদেরকে সকলকেই মেহেরপুর জেলার সুখী পরিবার বলে। আমি মনে করি বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে আমরা সুখী পরিবার। এই সুখী পরিবার কন্টিনিউ থাক আনটিল ডেথ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছে, আমাদের প্রডিউসার সিয়াম মামা আছেন, জাস্ট লাস্টের দিকে আছে। দর্শকদের উদ্দেশ্যে কি লাস্টে কিছু বলবেন, কোনো মেসেজ? মানে শুধু নট অনলি মেহেরপুর গাংনী, ওভারঅল সারা বাংলাদেশের ইয়াং জেনারেশন কাছে, যারা কিছু একটা হোপ আশা করে, মানে এমন একটা মেসেজ তাদেরকে সামনের দিকে ইন্সপায়ার্ড করবে, এরকম কিছু? পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। তো তার আগে আমি বলি যে সিয়াম আমাদের টেকনিশিয়ান ছিল, এবং আপনিও আছেন। আমি জেনারেল বিডির কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। দেশবাসীর কাছে আমার ছোট্ট একটা আহ্বান, সেটা হলো যে পরচর্চা, পরনিন্দা, গীবত থেকে দূরে থাকতে হবে। আর আমি যতটুকু জ্ঞানী, আমার চেয়ে যিনি বেশি জ্ঞান রাখে তাদের সান্নিধ্যে যেতে হবে, তাহলে এ দেশ এবং জাতি উপকৃত হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থ্যাংক ইউ রাজমের বনি, চিফ এডিটর virtualjournalvideo.com। দর্শক আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন virtualjournalvideo.com এর আপডেট গুলো। থ্যাংক ইউ।